অষ্টাদশ শতাব্দীর মাঝের কোনো এক সময় সুবর্ণবতী নদীপথে নৌকোতে চলেছেন সাধক পুরাণগিরি মহারাজ। এক জায়গায় দেখতে পান একটি অশ্বত্থ গাছের তলায় অদ্ভুত জ্যোতি বেরোচ্ছে। সুবর্ণবতী নদীর নাম জানেন কি? কোথায়? এখনো কি আছে সেই নদী, নাকি হারিয়ে গেছে আমাদেরই জন্য? দত্তপুকুর। হ্যাঁ, অনেকেই হয়তো জানেন না এই জায়গার নাম। বর্তমান উত্তর চব্বিশ পরগনার এক শহরতলি মাত্র। বাঙালির জেদের কাছে ব্রিটিশ সরকারকে এখানে নতি স্বীকার করতে হয়েছিল কেন জানেন? দত্তপুকুর মোটেই অবহেলার জায়গা নয়। এই নাম কেন হলো? কি ছিল এর নাম? কতটা প্রাচীন আর কতটাই বা গুরুত্বপূর্ণ ছিল এই জায়গা? ভিডিওটি স্কিপ না করে মন দিয়ে পুরোটা শুনলে বুঝতে পারবেন আছে অনেক অজানা কথা। আর সেই সব কথা জানাতে আমি সায়ন আর পিনাকি চলে এসেছি হিস্ট্রি এভিনিউর আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক জায়গার মতো দত্তপুকুর নাম নিয়ে রয়েছে অনেক মত। সেসব কথায় যাওয়ার আগে জেনে নেওয়া যাক এই অঞ্চলের আরও কিছু কথা, জনশ্রুতি, এবং সেক্ষেত্রে প্রশ্নচিহ্নও রয়ে যায়। বুড়োমার দালানের দুর্গা মন্দির। জনশ্রুতি, দত্তপুকুরে এই দুর্গাপুজোর প্রচলন করেন নদিয়ার কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের বংশধর তথা পুত্র শিবচন্দ্র রায়। এই পুজোকে ঘিরে রয়েছে নানান কাহিনী। তাঁরা জানান, নৌকো বিহারে বেরিয়ে ঝড় জলের রাতে শিবচন্দ্র আটকে পড়েন দত্তপুকুরে। সেই রাতে রাজাকে স্বপ্নে দেখা দেন দুর্গা। স্বপ্নাদেশ পেয়ে তালপাতার ঘর বানিয়ে পুজো শুরু করেন তিনি। পরবর্তীকালে রাজা শিবচন্দ্রের নামেই দত্তপুকুরের এই অঞ্চলের নাম হয় শিবালয়। যদিও সকলের কাছে দত্তপুকুর বলে পরিচিত হলেও এই জায়গার নাম বিঘ্রা বা বিগ্রা নিবাধুই। শিবচন্দ্রের স্বপ্নে দেখা দেবীর প্রথম বছরের পুজোর আচারের কাজ করেছিলেন এক বৃদ্ধা। তাই এই দালানের নাম করা হয় বুড়োমার দালান। এবার আসা যাক বিশাল বড় প্রশ্নের মুখোমুখি। বুড়োমার দালানের দুর্গা মন্দির প্রতিষ্ঠাকাল 1710 সাল, মানে 1710 খ্রিস্টাব্দ। লেখা রয়েছে মন্দিরের গায়ে ও শ্বেত পাথরের ফলকে। ঐতিহাসিক তথ্য বলছে মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের জন্ম 1710 খ্রিস্টাব্দ এবং মৃত্যু 1783 খ্রিস্টাব্দ। মাত্র 18 বছর বয়সে 1728 খ্রিস্টাব্দে তিনি রাজা হন এবং ওনার রাজত্বকাল ছিল 1782 খ্রিস্টাব্দ পর্যন্ত। ওনার পুত্র শিবচন্দ্র রায়ের রাজত্বকাল ছিল 1782 থেকে 1788 খ্রিস্টাব্দ। যদি জনশ্রুতি অনুযায়ী এই মন্দিরের প্রতিষ্ঠাতা শিবচন্দ্র রায় হন, তাহলে মন্দিরের গায়ে লেখা প্রতিষ্ঠাকাল ভুল। আর যদি প্রতিষ্ঠাকাল 1710 খ্রিস্টাব্দ সঠিক হয়, তাহলে মন্দিরের প্রতিষ্ঠাতা মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের পূর্বসূরি হবেন। এখানে দেবীর বাহন সিংহের মুখ ঘোড়ার আদলে। সেই সঙ্গে দেবীর দুটি হাত প্রকাশ্যে থাকে, বাকি 8টি হাত লুকোনো থাকে চুলের মধ্যে। পুজোর রীতি কৃষ্ণনগরের রাজপরিবারের নিয়ম অনুসারে হয়। স্থানীয়দের বিশ্বাস দেবী খুবই জাগ্রত এবং তিনি কারোর ইচ্ছা অপূর্ণ রাখেন না। আশা করি ঐতিহাসিক এই মন্দিরের প্রতিষ্ঠাকালের ভুলও শুধরে নেওয়া হবে খুব শীঘ্রই। জনশ্রুতি, অষ্টাদশ শতাব্দীর মাঝের কোনো এক সময় সুবর্ণবতী নদীপথে নৌকোতে চলেছেন সাধক পুরাণগিরি মহারাজ। এক জায়গায় দেখতে পান একটি অশ্বত্থ গাছের তলায় অদ্ভুত জ্যোতি বেরোচ্ছে। তিনি নৌকো থেকে পাড়ে নেমে এগিয়ে যান সেই দিকে। দেখেন অশ্বত্থ গাছের তলায় এক শিলাখণ্ডের থেকে সেই জ্যোতি বেরোচ্ছে। সাধনায় বসেন তিনি। সিদ্ধি লাভ করে ওই দেবী সিদ্ধেশ্বরীর প্রতিষ্ঠা করেন। মন্দিরের প্রতিষ্ঠা হয় তারও প্রায় 100 বছর পরে। পুরাণগিরি মহারাজ যখন এখানে আসেন, তখন বিগ্রা গ্রামটির অধিবাসী ছিলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ, যাদের মূল জীবিকা ছিল মাছ ধরা। জানা যায় এখানে তখন শ্মশান ঘাট ছিল। গবেষকদের মতে দত্তপুকুর অঞ্চলের বহু পুকুর বা দিঘি সুদূর অতীতে ছিল সূক্ষ্মবতী বা সুবর্ণবতী, বর্তমানের সুটি নদীর অংশ মাত্র। তার প্রমাণ বহু মিলেছে। সংস্কারের সময় এই পুকুরগুলোর তলা থেকে পাওয়া গেছে নৌকোর ভাঙা অংশ, দাঁড়, জাহাজের মাস্তুল সহ অনেক জিনিস, যা সুদূর অতীতে নদী অস্তিত্বের প্রমাণ দেয়। খ্রিস্টপূর্ব 4র্থ শতকের ভূগোলবিদ পর্যটক মেগাস্তিনিস টলেমির রচনা থেকে জানা যায় এই সব অঞ্চল ছিল প্রায় 5000 বছর আগের বিখ্যাত গঙ্গারিরি রাজত্বের অংশ এবং ব্যবসায়িক কেন্দ্র ও জনপদ।
সুবর্ণবতী, লাবণ্যবতী এবং অদূরেই বিদ্যাধরী নদী ও দিগঙ্গা নদীপথে দেশ দেশান্তরে বাণিজ্য চলত। বিদ্যাধরী নদীর তীরে আরেকটি মন্দিরের কথা না বললেই নয়। এটাই হয়তো একমাত্র মন্দির যেখানে কোনো দক্ষিণা নেওয়া হয় না। পুরোহিত যদি দক্ষিণা নেন তাহলে পুজো সম্পন্ন হয় না। দত্তপুকুরের মধ্যে গ্রামটি নাকশা গ্রাম নামে পরিচিত, কিন্তু মন্দিরটি সতীমাতা কালী মন্দির নামে পরিচিত, যদিও নাকশা কালী মন্দির নামেই বেশি পরিচিত। একটা সময় নাকি এই বিদ্যাধরী নদীর পাড়েই আসতে মানুষ ভয় পেতেন। সেই জায়গায় হঠাৎই তারাপীঠ থেকে আসা এক সাধু নাকি ধ্যান করতে শুরু করেন। পাকুড় গাছের নিচে বসে তিনি সাধনা করতেন। সেখানেই নাকি মা তাকে দেখা দিয়েছিলেন বাগদি মেয়ের বেশে। সেই সাধুকেই তিনি জানান তিনি এখানে পূজা পেতে চান। তারপরই সেখানে মন্দির তৈরি করে পুজো শুরু হয়। গঙ্গারিরি রাজত্বের পতনের পরে এই অঞ্চল ক্রমশ গুরুত্ব হারায় এবং প্রাকৃতিক বিপর্যয়ে প্রায় জনবসতিহীন সুন্দরবনের অংশে পরিণত হয়। যদিও ষোড়শ সপ্তদশ শতকেও সুবর্ণবতী বিদ্যাধরী নদীপথে বাণিজ্য হতো ভালোভাবেই, কিন্তু বারবার প্রাকৃতিক বিপর্যয়, প্রবল ভূমিকম্পে গঙ্গা সহ বহু নদীর গতিপথ পরিবর্তনের ফলে সুবর্ণবতী বা সুঁটি নদী মজে যায়। অরুণ কুমার ঘোষের বৃহত্তর দত্তপুকুরের সেকাল একাল বই থেকে জানা যায় ১৬১০ খ্রিস্টাব্দে জটাধর দত্ত আনোয়ারপুর বা আমিনপুর পরগনার এই অঞ্চলে নির্বান্ধবপুর এবং পরবর্তীকালে নিবাধই বা নিবাধুইতে এলেন। জঙ্গল সাফ করে বসতি গড়ে তুললেন। প্রতাপাদিত্যের কাছ থেকে প্রচুর ভূসম্পত্তি লাভ করে জমিদার হলেন। অনেক গবেষকের মতে গঙ্গারিরি রাজত্বের সময় এই অঞ্চলের নাম সম্ভবত ছিল চন্দ্রপুর বা চাঁদপুর। পরবর্তী সময় হয়তো জনবিরল স্থানের জন্য নির্বান্ধবপুর নাম হল। জমিদার দত্তদের ৭টি পুকুর ছিল। বর্তমান রেল স্টেশন যেখানে অবস্থিত সেইখানে সেই ৭টি পুকুর ভরাট করে স্টেশন হয়। শর্ত ছিল দত্তদের পুকুর ভরাট করে স্টেশন হচ্ছে, তাই স্টেশনের নাম রাখতে হবে দত্তপুকুর। রেলওয়ে কোম্পানি তা মেনে নিয়েছিল। স্টেশনের পাশে একটি পুকুর এখনো আছে, যা থেকে রেলের স্টিম ইঞ্জিনে জল দেওয়া হতো বলে কলপুকুর নামে পরিচিত। ১৮৮২ সালের দত্তপুকুর পর্যন্ত ট্রেন চালু হয়, কিন্তু তার আগে অনেক দলিল দস্তাবেজে দত্তপুকুর শব্দটি ব্যবহৃত হয়েছে। জটাধর দত্তের গড়ে তোলা জনপদের পরিধি ক্রমশ বৃদ্ধি পেতে লাগলো। বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসতে লাগলো নিজেদের প্রয়োজনের তাগিদে। ব্রাহ্মণ, ধোপা, নাপিত, কামার, কুমোর, তাঁতি, গোয়ালা প্রমুখ। গড়ে উঠল আদর্শ জনপদ। বর্তমানে রেল লাইনের দক্ষিণ প্রান্তের বিস্তীর্ণ অঞ্চল সেই সময় ছিল ভয়ঙ্কর জঙ্গল আর বড় বড় জলাভূমি। এক কথায় বসবাসের একেবারেই অনুপযুক্ত। নয়া বসতি গড়ে উঠেছে অসংখ্য জলাশয়ের মাঝে মধ্যে। এই জলাশয়গুলো আবার জটাধর দত্তের সম্পত্তি, অর্থাৎ জটাধর দত্তের পুখরিয়া, সাদা বাংলায় জটাধর দত্তের পুকুর। জটাধর দত্ত নিজের উপাধিটাকে জুড়ে দিয়ে নয়া বসতির নামকরণ করলেন দত্তের পুকুর, দত্তপুকুর। সৃষ্টি হলো দত্তপুকুর। অবশ্য দত্তপুকুর তখন দত্তপুখরিয়া নামেই পরিচিত ছিল। তার প্রমাণ ১৪৯৫ খ্রিস্টাব্দে রচিত বিপ্রদাস পিপলাইয়ের মনসা বিজয়ের অনুলিপি ১৭৪০ থেকে ১৭৫৯ খ্রিস্টাব্দের মধ্যে রচনা হয়েছিল। সেখানে দত্তপুখরিয়া বলে উল্লেখ করা হয়েছে। স্বতন্ত্র রয়ে গেল নিবাধুই। কেমন লাগলো আজকে আমাদের এই ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর হ্যাঁ, আমাদের এই ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন, যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে আরও বেশি করে নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে, নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাসের খোঁজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।